সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। নিচের টপিকে দেখো, আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেন শব্দটা হাইড্রোজেন হবে বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আমরা দেখলাম হাইড্রোজেন পরমাণু, যা তিনটি নাম না। আমরা হাইড্রোজেনকে হাইড্রোজেন বলতে পারি, প্রোটিয়াম বলতে পারি, ডিউটেরিয়াম বলতে পারি, ট্রিটিয়াম বলতে পারি। এটা নির্ভর করবে তার কি সংখ্যার উপরে? নিউট্রন সংখ্যার উপরে। একটা নিউট্রন সংখ্যার উপরে। ভেরি গুড। তার নিউট্রন সংখ্যার নির্ভর করবে। ঠিক আছে, আমরা দেখি পরমাণুটা এখানে হাইড্রোজেনের কেন্দ্রে থাকে কি, যে কোনো পরমাণু কেন্দ্রে থাকে তার নিউক্লিয়াস। কি থাকে সামিরা? নিউক্লিয়াস। ভেরি গুড, নিউক্লিয়াস। আর এই যে শক্তি স্তরে থাকে ইলেকট্রন। কি থাকে? ইলেকট্রন। আমরা দেখলাম এখানে হাইড্রোজেন পরমাণু, তার কেন্দ্রে নিউক্লিয়াস। আর এখানে কি এখানে এই যে দেখো হাইড্রোজেন, এখানে আমরা একটা কণিকাই দেখতে পাচ্ছি, দ্যাট ইজ এটা কি হবে? একটাই প্রোটন, এখানে কোনো নিউট্রন নেই। কি নেই? নিউট্রন নেই। এবার নিউট্রন নেই। তাহলে তার এখানে পারমাণবিক সংখ্যা 1, তার ভর সংখ্যা 1। কোনো নিউট্রন, কোনো কি নিউট্রন নেই। তাহলে যখন একটা তার কি নিউক্লিয়াসে, আমরা জানি নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন, কিন্তু এখানে নিউট্রন নেই, একটি মাত্র প্রোটন। তার ভর সংখ্যা কত? 1। পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? ভর সংখ্যা বলতে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যার যোগফলকে বোঝায়। ভেরি গুড। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মিলিত সংখ্যা। ঠিক আছে, মোট সংখ্যা হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, তার মানে এখানে একটাই মাত্র প্রোটন নেই, যার কারণে তার ভর সংখ্যা কি 1। তাহলে এখানে নিউট্রন সংখ্যা নেই। আমরা ডিউটেরিয়ামকে দেখি। দেখো এখানে তার কেন্দ্রে কি আছে? একটা, এটা তো প্রোটন দেখলাম আমরা নাকি? এই যে এটা কি? হ্যাঁ স্যার, প্রোটন। প্রোটন। এটা কি? নিউট্রন। তাহলে তার একটা প্রোটন, একটা নিউট্রন, তাহলে তার ভর সংখ্যা হবে কত? 2। ভেরি গুড। যখন ভর সংখ্যা 2, তখন তার নাম হবে ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম। এবার আসো ট্রিটিয়াম। তার এখানে ভর সংখ্যা হলো 1, 2, 3। একটা প্রোটন আর প্রোটন তো প্রোটন কয়টা নিউট্রন? 2টা নিউট্রন। তার ভর সংখ্যা হবে 3। কত হবে? 3। তাহলে তখন তার নাম হবে ট্রিটিয়াম। তাহলে আমরা কি শিখলাম? যখন প্রোটিয়াম তখন তার ভর সংখ্যা 1, তার মানে তার পরমাণু এই কেন্দ্রে কোনো নিউট্রন সংখ্যা নেই। আর যখন তার ভর সংখ্যা 2, তখন একটা তার কি হবে? তার নাম হবে ডিউটেরিয়াম। আর যখন ট্রিটিয়াম হবে, তখন হবে তার ভর সংখ্যা হবে 3, একটা প্রোটন আর নিউট্রন। প্রোটন কিন্তু সবার সমান। প্রোটন কিন্তু হাইড্রোজেন একটা, সরি প্রোটিয়ামের বেলা একটা, ডিউটেরিয়াম বেলা একটা, তারপরে কি ট্রিটিয়াম বেলায় কি একটা। শুধু পার্থক্যটা কার? এখানে নিউট্রন সংখ্যা 0, এখানে নিউট্রন কত বলো তো? ডিউটেরিয়ামে 1 আর ট্রিটিয়ামে নিউট্রন কত? 2টা। ভেরি গুড। তাহলে এই যে ভর সংখ্যা পার্থক্য হয়ে গেছে, এখানে ভর সংখ্যা 1, এখানে ভর সংখ্যা 2 এবং ভর সংখ্যা 3। এই যে বিভিন্ন ভর সংখ্যা বা মৌলের বিভিন্ন ভর সংখ্যা, একই ভর সংখ্যা, এই ধরনের পরমাণুকে কি বলে বলতো? একই মৌলের বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে বলে কি? আইসোটোপ। কি বলে? আইসোটোপ। আমরা একটা মডেল দেখতে পাচ্ছি এখানে, এই যেগুলো আলফা কণিকা। ঠিক আছে, আলফা, আর একটা
বিটা, কেমন আলফা বিটা, এটা একটা চৌম্বক ক্ষেত্র যেটাকে ম্যাগনেটিক ফিল্ড বলা হয়েছে। এখানে 3 ধরনের কণিকা আছে, আলফা, গামা আর একটা কি বিটা। আলফা, তারপরে গামা, বিটা অবশ্যই তারপরে ব্যাখ্যা করতে পারবো। হাইড্রোজেন, তারপর এটা হলো প্রোটন, আর এই দাগটা চিহ্নিত হলো নিউট্রন। তাহলে আমরা এটা একটু আগে আলোচনা করেছি যে হাইড্রোজেন যখন তার একটা ভর সংখ্যা হবে 1, যখন হাইড্রোজেনের পরে কি আমরা পড়ছিলাম ডিউটেরিয়াম, তখন তার ভর সংখ্যা কত 2, 2 যখন ভর সংখ্যা 3 তখন তার নাম কি ছিল ট্রিটিয়াম। ভেরি গুড, ঠিক আছে। আমরা আজকে পড়বো তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। তাহলে আমরা দেখলাম এগুলো আইসোটোপ। এখন আমরা পড়বো তেজস্ক্রিয় আইসোটোপ এবং তাদের, তাহলে এর পাঠ শেষে আমরা জানবো তেজস্ক্রিয় ও তার বৈশিষ্ট্য, তারপর তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, তারপর তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব। খেয়াল করো, আমরা একটা কি পরমাণু দেখতে পাচ্ছি, তার থেকে এক ধরনের কি, খেয়াল করো কি বের হচ্ছে, রশ্মি বের হচ্ছে না, তেজস্ক্রিয় রশ্মি বের হইতেছে। ভেরি গুড, এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি বের হচ্ছে, ঠিক আছে। এর হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। আইসোটোপ। এই রশ্মিগুলো আলফা, বিটা, গামা। আলফা, বিটা, গামা 3 ধরনের রশ্মি, ঠিক আছে। গামা, আলফা, বিটা, রশ্মি, ঠিক আছে। গামা, আলফা, বিটা, গামা 3 ধরনের রশ্মি নির্গত হয়। আলফা, বিটা, গামা, দেখো আলফা রশ্মি কিন্তু এই পর্দাটাকে ভেদ করতে পারে, ঠিক আছে। বিটা রশ্মি কোনখান পর্যন্ত গেছে, হাত পর্যন্ত, হাত পর্যন্ত। আর গামা রশ্মি হাতকে ভেদ করে তারপরে কোথায় গেছে, কাঁচের গ্লাসে পানি ছিল তাকে ভেদ করে, এই যে এটা স্টিলের আলমারি নাকি এরকম, তাকেও ভেদ করে ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। এটা সীসা, এটা কি সীসার একটা কি পাত বলতে পারি আমরা, ঠিক আছে, বা আলমারি স্টাইলে করা হয়েছে, সীসার পাত বলতে পারি। এখানে পানি আছে, এটা তো হাত বুঝেই পাচ্ছে। আর এই যে কাগজের টুকরা, দেখো গামা রশ্মি কত শক্তিশালী, সেটা কাগজের টুকরো হাত তারপরে পানি ভেদ করে সে সীসার মধ্যে অনেক দূর ঢুকে গেছে, ঠিক আছে না, সীসার পাতে অনেক দূর ঢুকছে। তাহলে সবচেয়ে শক্তিশালী কোন কোন রশ্মিটা এখানে, আলফা বিটা, গামা রশ্মি, আলফা বিটা না গামা, গামা রশ্মি, ঠিক আছে। আর নিউটন দেখো সেটা কি কাঁচের পা আর কাগজের পাত, এই যে কাগজ ভেদ করে হাত ভেদ করে কোথায়, যে কাঁচের, এটা কি কাঁচের একটা পাত্র ভেদ করে সে এতটুকু এগিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম সবচেয়ে শক্তিশালী রশ্মি যেটা, সেটা হলো গামা রশ্মি, ঠিক আছে। এবার আসো, এটা আমরা দেখতে পাচ্ছি আলফা রশ্মি, এটা বিটা, এটা গামা। আলফা রশ্মি এই আলফা সাইন, এটা হলো বিটা সাইন, আর এটা হলো গামা সাইন। খেয়াল করো, তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিবে, ঠিক আছে। আলফা, বিটা আর এটা কি গামা। খেয়াল করছো কয় ধরনের রশ্মি, আলফা, এটা আলফা কণা, এটা বিটা কণা, আর এটা হলো গামা রেজ, গামা রশ্মি, ঠিক আছে। এখানে দেখো এটা পেপার শিট, এটা অ্যালুমিনিয়াম পাত, আর এটা লেড মানে সীসা। লেড মানে কি সীসা। আমরা দেখতে পেলাম আলফা কণা যেটা, সেটা কাগজের পাতকে ভেদ করতে পারে নাই, পারছে দেখো। হ্যাঁ আফতাব কথা বলো। পারে নাই স্যার, পারে নাই। তারপরে বিটা রশ্মি, বিটা কণা যেটা, বিটা রশ্মি বিটা স্যার কণা সেটা কাগজকে ভেদ করছে ভেদ কিন্তু করতে অ্যালুমিনিয়াম পারছে। পাতকে ভেদ করতে পারে নাই, ঠিক আছে। তারপরে হ্যাঁ স্যার, গামা রেস, দেখো গামা রেস, এটা আলফা বিটা গামা। এই গামা রেস কাকে, কাগজকে ভেদ করছে, অ্যালুমিনিয়াম ভেদ করছে, তারপরে কি লেডে যাই স্যার বাধা পাইছে।
হ্যাঁ হ্যাঁ, লেডকে বের করতে পারেনি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এখানে সবচেয়ে শক্তিশালী কে, কোন রে? গামা রশ্মি। গামা রশ্মি, গামা। গামা রেজ। ঠিক আছে, তাহলে এটা আলফা কণা, এটা বিটা কণা, আর গামা রেজ। ঠিক আছে, এদেরকে রশ্মিও বলা হয়। ঠিক আছে, আমরা এগিয়ে যাই। তাহলে আমরা এখান থেকে দেখলাম সবচেয়ে শক্তিশালী তীব্র হচ্ছে গামা রেজ। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি নিউট্রন, 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 প্রোটন। না, কয়টা নিউট্রন এখানে? আফতাব, এখানে কয়টা নিউট্রন? তিনটা নিউট্রন, একটা। তিনটা। ভেরি গুড। তাহলে 1h4, 1h5। তাহলে এখানে তিনটা নিউট্রন, একটা প্রোটন, তার ভর সংখ্যা কত হবে? 4। 4। নিউট্রন, একটা প্রোটন, তার ভর সংখ্যা হবে 5। এখানে ভর সংখ্যা হবে 6। এখানে ভর সংখ্যা কত বলো তো দেখি? এই যে হাইড্রোজেনের ভর সংখ্যা কত হবে? কয়টা নিউট্রন আছে? তার 7 হবে। 6টা নিউট্রন ভেরি গুড। আছে। তুমি বারবার এই আনমিউট করো কেন? হাইড্রোজেনের এই আইসোটোপগুলো গবেষণাগারে প্রস্তুত করা হয়েছে। এই যে আমরা দেখলাম ভর সংখ্যা 4, ভর সংখ্যা 5, ভর সংখ্যা 6, ভর সংখ্যা 7, এই যে 4টা আইসোটোপ, এগুলো কোথায় তৈরি করা হয়েছে? গবেষণাগারে। কারণ প্রকৃতিতে বা এমন ধরনের বহু আইসোটোপ রয়েছে। এবার দেখো অনেকগুলো আইসোটোপ আমরা দেখলাম। কার্বন 13, কার্বন 14, রুবিডিয়াম, স্ট্রনসিয়াম, ইন্ডিয়াম, টেলোরিয়াম, আয়োডিন, সিজিয়াম, ল্যান্থানাম, তারপরে সামারিয়াম 147, সামারিয়াম 148, লুটিনিয়াম, তারপর রিনিয়াম, অসমিয়াম, তারপরে রেনিয়াম, রেডিয়াম, তারপরে আছে, তারপরে কি আছে? থোরিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, ইউরেনিয়াম। ইউরেনিয়াম একটা 234, একটা হলো 238। ঠিক আছে, দুইটা আইসোটোপ ইউরেনিয়ামের। থোরিয়ামের আমরা দেখলাম কয়টা আইসোটোপ? 235, 200, দুইটা। দুটো আইসোটোপ। এরকম অনেক আইসোটোপ আছে যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়। ঠিক আছে, এবার আসো আমরা আরেকটু এগোই, তেজস্ক্রিয় আইসোটোপের আমরা ব্যবহার শিখব। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ কারা? আমরা একটু পিছিয়ে গেলাম আবার। এই যে আমরা এই যে লিখলাম ইউরেনিয়াম, না, তারপর থোরিয়াম, তারপরে রেডিয়াম দেখলাম, রেনিয়াম, এগুলো তেজস্ক্রিয় আইসোটোপ। মানে এদের থেকে কি আমরা ওই দিন দেখলাম যে আলফা, বিটা, এইসব রশ্মি কি হয়? নির্গত হয়। তাহলে এরা নির্গিত। যে সকল কি আইসোটোপ থেকে তেজস্ক্রিয়তা নির্গত বা তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, এদেরকে বলা হয় কি? তেজস্ক্রিয় আইসোটোপ। ক্লিয়ার? আইসোটোপ। এবার আসো আমরা চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার শিখবো। এটা কি বলতে পারো, এই চিত্রটা কিসে? তার সিটি স্ক্যান। সিটি স্ক্যান। আচ্ছা আমরা দেখি। এটা 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 বলতে পারো? এটা তো বলতে পারবো না। তার এক্স রে। এখানে হলো টেকনিশিয়াম, না? আইসোটোপ দেহের হাড় বেড়ে যাওয়া, কোথায় কোনো ব্যথা তা নির্ণয়ের জন্য ইনজেকশন দিলে কিছু সময় পরে পর্দা দেখা যায় হাড়ের কোথায় কি সমস্যা আছে। ঠিক আছে, নাকি আইসোটোপ দেহের হাড় বেড়ে গেলে, দেহের কোথাও হাড় বেড়ে গেলে কোথায় কেন ব্যথা হয় তা নির্ণয়ের জন্য ইনজেকশন দিলে কিছু সময় পরে পর্দা দেখা যায় হাড়ের কোথায় সমস্যা আছে। ঠিক আছে, এই যে এই খেয়াল করো, এখানে ইনজেকশন দেওয়ার পরে এই হাড়ের যে যে জায়গায় সমস্যা আছে এগুলো ইন্ডিকেট করতেছে। খেয়াল করতে, এই যে, হ্যাঁ, বোঝা গেছে? এই যেগুলো ব্যথা আছে। ঠিক আছে, মনে হয় যেন বাত রোগ এটা, নাকি? আচ্ছা যাক, এটা ডাক্তারে ভালো বলতে পারবে। আমরা চিকিৎসা ক্ষেত্রে গামা রশ্মির ব্যবহার দেখব। কোভাক্স 60 নাম কি? আমরা যে রশ্মিটা নিলাম এটার নাম হলো 60। এক ধরনের রশ্মি, তার বুকের মধ্যে ফেলা হয়েছে, নাকি? এই যে খেয়াল করছো? হ্যাঁ স্যার। এখানে আমরা এই চিত্রে দুই ধরনের কোষ দেখলাম, নাকি?
একটা হলো ক্যান্সার কোষ আর একটা হলো স্বাভাবিক কোষ। ক্যান্সার কোষগুলো কি, এই যে ক্যান্সার কোষ, এগুলো দাগান্বিত, এগুলো মানে কি কোষের স্বাভাবিকতা নষ্ট হয়ে গেলে সেটাই ক্যান্সার, ঠিক আছে। এই যে ক্যান্সার কোষ আর এটা হলো স্বাভাবিক কোষ দেখলাম আমরা। আর আমরা এখানে গামা রশ্মি প্রয়োগ করলাম কার উপরে, এই ক্যান্সার রশ্মির কোষের উপর উপরে। গামা রশ্মি প্রয়োগ করা হলো, ঠিক আছে। ক্যান্সার চিকিৎসা নিরাময়ের জন্য কোয়াল-60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার কোষগুলো ধ্বংস করা হয়, ঠিক আছে। এই যে এখানে গামা রশ্মি দ্বারা এক ধরনের এটা থেরাপি, এটা কি থেরাপি দিয়ে ক্যান্সার নিরাময় করা হয়, ঠিক আছে। কোবাল্ট-60 নাম কি, এই আইসোটোপের নাম কি, কোবাল্ট-60 আইসোটোপের নাম হচ্ছে কোবাল্ট-60। এটা থেরাপি দিয়ে কি করা হয়, ক্যান্সার নিরাময় করা হয়, ঠিক আছে। বুঝা গেছে। এখানে হ্যাঁ স্যার। ক্যান্সার কোষগুলো আছে, এগুলোকে মেরে ফেলা হয়, ধ্বংস করা হয়। আবার দেখো, এটা হলো থাইরয়েড, এই যে গলার এখানে থাকে, এই যে দেখো থাইরয়েড, এটা থাইরয়েড, কেমন থাইরয়েড গ্রন্থি, এটা একটা গ্রন্থি যার থেকে থাইরয়েড রস নিঃসৃত হয়। এটা এই যে এখানে এই যে কি করা হচ্ছে, থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করতে আমরা কি ব্যবহার করি, আয়োডিন 1। আয়োডিন, আমরা জানি কি আয়োডিনের অভাবে কি হয়, গলগণ্ড রোগ হয় নাকি, আয়োডিনের অভাবে কি হয়, হ্যাঁ, গলগণ্ড গলগণ্ড রোগ, রোগ হয়। ঠিক আছে। এই থাইরয়েড আয়োডিন 131, আয়োডিন 131 যেটা হচ্ছে এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি, এর সাহায্যে কোষ কলা কি করে, বৃদ্ধি প্রতিহত করতে সাহায্য করে, ঠিক আছে। আমরা দেখলাম জমে থাকা রক্ত শনাক্ত করতে, ঠিক আছে। কোথাও শরীরের কোথাও যদি রক্ত জমাট বেঁধে থাকে তাহলে এটা শনাক্ত করতে আমরা কি করি, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি, ঠিক আছে। যেটা ফসফরাস-32, কি নাম, ফসফরাস-32 আমরা ব্যবহার করি। লিউকোমিয়া রোগের, দেখো রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস-32 ফসফেট ব্যবহৃত হয়, ঠিক আছে। এটা জমে থাকা রক্ত কি করে, অপসারণ করে। এবার আসো তড়িৎ, উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, গামা রশ্মির বিকিরণ, ঠিক আছে। এটা কিসের চিহ্ন, গামা না, আমরা দেখলাম প্লুটোনিয়াম 2 কত 38 হার্টে পেস মেকার বসাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। পেস মেকার, প্লুটোনিয়াম 238, তারপরে আয়োডিন 1, টেকনেশিয়াম 99, তারপরে ফসফরাস 32, ঠিক আছে। এগুলো ব্যবহার করে তোমরা চিকিৎসা ক্ষেত্রে উদ্ভিদের আইসোটোপগুলোর প্রয়োগ দেখো, এগুলোর প্রয়োগ দেখে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা এবার দেখি কৃষিক্ষেত্রে উদ্ভিদের ক্ষতিকর পোকা মেরে ফেলতে আমরা আইসোটোপ ব্যবহার করব, ঠিক আছে। সেখানে এই যে ক্ষতিকর পোকা আছে, এই যে দেখো এখানে এই আইসোটোপ মানে তেজস্ক্রিয় পরমাণু থেকে বা তেজস্ক্রিয় মল থেকে এক ধরনের আইসোটোপ নির্গত হয়ে যেটা পোকাকে মেরে ফেলছে, ঠিক আছে। ওই যে এই যে ধানের পাতার মধ্যে বা গাছের উদ্ভিদের পাতার মধ্যে এক ধরনের পোকা হয়, যেগুলো মেরে ফেলার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে, ঠিক আছে। তারপর বিভিন্ন রোগ নিধন, এই যে দেখো, ঠিক আছে, ডিজিজ উদ্ভিদের আক্রমণ জীবাণু থেকে বাঁচতে। তারপরে আমরা আরেকটা দেখলাম ফসফরাস-32, যেটা উদ্ভিদের পাতায় প্রয়োগ করা হচ্ছে, খেয়াল করো চিত্রে, উদ্ভিদের পাতায় প্রয়োগ করা হচ্ছে ফলনের মানের উন্নতি এবং পরিমাণ বাড়াতে ফসফরাসযুক্ত ফসফেট ব্যবহার করা হচ্ছে। এই ফলটার নাম কি বলতে পারো, আফতাব?
স্যার স্ট্রবেরি। ভেরি গুড। এটা দেখো কোবাল্ট 60 থেকে এক ধরনের রশ্মি নির্গত হচ্ছে, যার সাহায্যে এই যে এর গায়ে জমে থাকা ব্যাকটেরিয়া কি করবে, মেরে ফেলে। ঠিক আছে, এই যে এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রমণ থেকে কোবাল্ট 60 ব্যবহার করে আমরা যে কোনো ফলকে রক্ষা করতে পারি। ঠিক আছে, এই ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। ঠিক আছে, দেখো খেয়াল করো, এই রশ্মি নির্গত হয়ে ফলের উপর পড়ে এবং এগুলো মারা যায়। আবার এখন বিদ্যুৎ উৎপাদনে আমরা কি করতে পারি, আইসোটোপ ব্যবহার। ঠিক আছে, এখানে একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখানো হচ্ছে, খেয়াল করো। এখানে রিয়েক্টর ভেসেল, ঠিক আছে, তারপর এটা কন্ট্রোল রোডস, তারপর এটা হলো কন্ডেন্সার, তারপর টারবাইন, জেনারেটর, এবং শেষ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হয়ে কোথায় যায়, এই যে বাসাবাড়িতে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, রিয়েক্টর ভেসেল, এখানে আমরা ওই যে আমাদের বাংলাদেশের রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, ঠিক এরকমের ব্যাপারটা। আর দেখে এখানে আমরা কি ব্যবহার করব, এখানে ব্যবহার করব বিভিন্ন আইসোটোপ। ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপ। তারপর এটা কন্ট্রোল রোজ দিয়ে এই পথে গিয়ে কন্ডেন্সার মানে ধারক, এই পথে গিয়ে আর তারপরে এই টারবাইনে পড়বে। টারবাইনে টারবাইনে এক ধরনের চাকা থাকে যেটা ঘুরে বিদ্যুৎ তৈরি হয়। ঠিক আছে, তারপরে এই টারবাইন থেকে কি বিদ্যুৎ কোথায় যায়, জেনারেটরে গিয়ে বিদ্যুৎ তৈরি হয়। ঠিক আছে, আর এই জেনারেটরের সাথে কানেকশন থাকে এই যে বৈদ্যুতিক লাইনের। ঠিক আছে, আর বৈদ্যুতিক লাইনের সাথে কানেকশন থাকে ওই যে আমরা তারের সাহায্যে বিভিন্ন কি বসত বাড়ি কি করি, বিভিন্ন কারখানায় আমরা বিদ্যুৎ সাপ্লাই দিই। তাহলে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ থেকে কি তৈরি করতে পারি, বিদ্যুৎ কি উৎপাদন করতে পারি। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্যে বিদ্যুৎ তৈরি। তোমরা তেজস্ক্রিয় পদার্থের উপকারী এবং ক্ষতিকর প্রভাব তোমরা করে নিবে। আমরা পড়ছিলাম আজকে আইসোটোপ, বলো তো হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ কয়টি, আমরা প্রথম যে আলোচনা করেছিলাম, কয়টি বলো? তিনটি। কি কি বলো তো? এক নম্বরটা প্রোটিয়াম, তারপরে কি প্রোটিয়াম, টিউটেরিয়াম, টিট্রিয়াম। ভেরি গুড, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনের সর্বোচ্চ আইসোটোপ আমরা শেষ পর্যন্ত দেখেছিলাম, কয়টা দেখেছি, শেষে কয়টা দেখেছিলাম? তার শেষে আমরা তিনটি, চারটি, মোট 7টি দেখেছিলাম। ঠিক আছে, ক্যান্সার নিরাময়ে কোন চিকিৎসা পদ্ধতি, ক্যান্সার নিরাময়ে আমরা কোন আইসোটোপ ব্যবহার করতাম? স্যার গামা রশ্মি। গামা রশ্মি প্রয়োগ করছিলাম। ঠিক আছে, আইসোটোপের নামটা বলতে পারবে না। কোন আইসোটোপ ব্যবহার করে হাড়ের ব্যথার চিকিৎসা করা হয়েছে? ফসফরাস 32 এর ব্যবহার উল্লেখ করো। তো আমরা আজকে যে শব্দগুলো নতুন পেলাম, মেটাস্টামল, লিউকোমিয়া, গাইগার কাউন্টার, পেসমেকার, কেমোথেরাপি, এই শব্দগুলো আমরা চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারে বিপ্লব এনেছে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা। এটা কি রোগ দেখা যাচ্ছে খেয়াল করছে? এটা এই যেটা গলা ফুলে না, গলা ফুলে থাইরয়েড গ্রন্থি ফুলে গেছে। থাইরয়েড গ্রন্থি ফুলে গেছে। ঠিক আছে, ভেরি গুড, থাইরয়েড গ্রন্থি ফুলে গেছে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে তোমাদের বাড়ির কাজ হলো চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার বিপ্লব এনেছে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ওকে, আমরা চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের অনেক ব্যবহার দেখেছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণে আল্লাহ হাফেজ।